আপনাদের সবাইকে নমস্কার। আমি সুকৃতি রঞ্জন বিশ্বাস এসআরবি মুক্তি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের ওবিসিদের রিজার্ভেশন নিয়ে কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছে সেই সম্পর্কে আমি কয়েকটা কথা আপনাদের বলবো। ঘটনাটা হয়েছে, আমার এক বন্ধু টেলিফোন করে আমাকে অনুরোধ করে যে এই যে কলকাতা হাইকোর্টের রায় ওবিসি সংরক্ষণ নিয়ে, সেইটা নিয়ে আমি যেন একটা ভিডিও করি। আমি তাকে বলে দিলাম যে ঠিক আছে, আমি দেখি কি করা যায়। এবং তারপরে যখন এই রায় নিয়ে যখন একটু খোঁজখবর নিলাম, রায়টা জোগাড় করলাম। রায়টা জোগাড় করে দেখি রায়টা হলো 221 পাতার রায়। তো স্বাভাবিকভাবে বুঝতে পারছেন যে 221 পাতার একটা কোর্ট জাজমেন্ট, সেইটা পড়ে কিছু বলা, এইরকম ক্ষমতা যোগ্যতা এগুলো আমার নেই, কারণ আমি তো আইনের ছাত্র নই। কিন্তু যেহেতু কথা দিয়ে ফেলেছি, যে কারণে অনেকটা কষ্ট করে বিষয়টা দেখলাম, যতটুকু বুঝেছি আমি আপনাদের সেটা নিয়ে কয়েকটা কথা বলবো। আলোচনার শুরুতে কয়েকটা বিষয় আপনাদেরও একটু জেনে নেওয়া দরকার। সেটা হলো যে এই কেসটা হয়েছিল 2010 সালে, তার মানে এখন থেকে 14 বছর আগে, 210 বা 211 এরকম হবে। তার মানে 13-14 বছর আগের কেস। এই কেসের হিয়ারিং শেষ হয়েছে এই 2024 সালের মে মাসের 9 তারিখে। মে মাসের 9 তারিখে হিয়ারিং শেষ হয়েছে, আর জাজমেন্ট হয়েছে মে মাসের 22 তারিখে। তার মানে 13 দিনের মধ্যে, হিয়ারিং শেষ হওয়ার 13 দিনের মধ্যে এই জাজমেন্ট জজ সাহেবরা দিয়েছেন। এবং এই জাজমেন্টের টাইপ করতে হয়েছে, তৈরি করতে হয়েছে মোট 211 পাতা। আমার জ্ঞান খুব বেশি তা নয়, তবুও আমি যতটুকু জানি, এরকম বড় জাজমেন্ট হিয়ারিং শেষ হওয়ার মাত্র এই কদিনের মধ্যে এটা সচরাচর হয় না। ধরুন, আমাদের একটা মামলা এই নাগরিকত্বের বিষয়ে সুপ্রিম কোর্টে, মামলাটা 2009 সালে হয়েছিল, মানে এরও আগে, এই কেসের আগে। আর তার হিয়ারিং শেষ হয়েছে বোধহয় 11 ডিসেম্বর, গত 11 ডিসেম্বর। এখন অবধি তার রায় কিন্তু সুপ্রিম কোর্ট দেয়নি। এই জন্য বলছি, অত্যন্ত দ্রুততার সাথে হিয়ারিং শেষ হওয়ার পর এই রায়টা দিয়ে দিয়েছেন। এবং রায়টা বেরোলো রাজ্যে 7 দফা লোকসভা নির্বাচন, তার 5 দফা হয়ে যাওয়ার পরে আর 2 দফা বাকি থাকতে থাকতেই জাজমেন্টটা বেরিয়ে গেল। জাজমেন্টের বিষয়বস্তু ইত্যাদি ইত্যাদি, মানে ওই যে মুসলিম তোষণের কথা যেটা বলছেন প্রধানমন্ত্রী সারা দেশ জুড়ে, বাংলার ক্ষেত্রে প্রধানমন্ত্রীর এই বক্তব্যটাকে, মুসলিমদের বিরুদ্ধে যে বক্তব্য, সেইটাকে খানিকটা জাস্টিফাই করার জন্যে এই জাজমেন্টটা বাংলার ক্ষেত্রে খুব কার্যকরী হয়েছে বলে আমার মনে হয়। জানি না জজ সাহেবরা এসব বিষয়গুলো মাথায় রেখেই তড়িঘড়ি জাজমেন্টটা দিলেন কি না। এরকম যদি নাও হয়, ধরুন এরকম কিছু হয়তো হয়নি, এটা হতে পারে, কিন্তু যে কোনো মানুষের মধ্যে, মনের মধ্যে আজকের দিনের যে আবহাওয়া, রাজনীতির সাথে বিচার ব্যবস্থা, এসব মিলিয়ে মানুষের এই সন্দেহ, এরকম একটা প্রশ্ন মানুষের মনে উকি দেওয়া
অস্বাভাবিক নয়। তো এই যে জাজমেন্ট, এই জাজমেন্টে বিচারক যেটা বলেছেন সেটা হলো 10টা বিষয়ের 10টা পয়েন্টের উনি উল্লেখ করেছেন। ওনার যে ভার্ডিক্ট, যেখানে রায় যেখানে বলছেন শেষের দিকে, সেখানে 10টা পদ্ধতি, বিষয়, আইন যেগুলো বাধ্যতামূলক বলে উনি উল্লেখ করেছেন জজ সাহেব। এইটা আপনি বিস্তারিত তো বলা সম্ভব নয়, যারা খুব আগ্রহী তারা যদি জানতে চান দেখবেন এর প্যারাগ্রাফ 352 থেকে প্যারাগ্রাফ 361, এর মধ্যে এই যে 10টা প্যারাগ্রাফ, এখানে 10টা পয়েন্টের উল্লেখ করেছেন যেগুলো ওবিসি সংরক্ষণের জন্যে লক্ষ্য রাখা প্রয়োজন, এবং জজ সাহেব বলতে চেয়েছেন যে সেইগুলি ঠিকমতো ফলো করা হয়নি, এরকম একটা বিষয় এর মধ্যে আছে। তাতে যেটা বলেছেন সেটা হচ্ছে 2010 সালের 5 মার্চ 5 মার্চ 2010 সাল থেকে 11ই মে 2012, 11th মে 2012, এই যে মোটামুটি 2 বছর 2 মাস, এই 2 বছর 2 মাসের সময়ের মধ্যে 7টা এক্সিকিউটিভ অর্ডার গভর্নমেন্ট ইস্যু করে 77টা ওবিসি কমিউনিটিকে ওবিসি তালিকাভুক্ত করেছিল। এই 77টাকে ঠিকমতো পদ্ধতি মানা হয়নি, মূলত এই কথা বলে এইগুলোকে বাতিল করে দিয়েছে। বলেছে যে এই সময়কালে যত সার্টিফিকেট, ওবিসি সার্টিফিকেট ইস্যু হয়েছে সেগুলো বাতিল, সেগুলো আগামী দিনে আর কোনো কাজে লাগানো যাবে না, ওবিসি হিসেবে কোনো কাজে আর লাগানো যাবে না। কিন্তু যারা ওই সার্টিফিকেট পাওয়ার পরে চাকরি বাকরি পেয়েছেন, সুযোগ সুবিধা পেয়েছেন, যে সুযোগ সুবিধা পেয়েছেন সেগুলোকে বাতিল করেননি, সেগুলো বহাল রেখেছেন। কিন্তু আর, কারণ ওই সার্টিফিকেটগুলো বাতিল বলে ঘোষণা করা হয়েছে, যে সঠিক পদ্ধতিতে করা হয়নি, ফলে ওই সার্টিফিকেটগুলো আর ব্যবহার করা যাবে না, ব্যবহার করে কোনো সুযোগ সুবিধা পাওয়া যাবে না। এটা তো 12 সালের মধ্যে হলো। আপনি 11-12 সালে 10, 11, 12 এই সময় কেসটা হয়েছিল, ফলে ওই পর্যন্ত নিয়ে আলাপ আলোচনা হয়েছে। কিন্তু তারপরে আবার 2020 সালে 2020 সাল নাগাদ আরও একটা পার্টি এর সাথে যুক্ত হয়। যুক্ত হওয়ার পরে কি হয়েছে, এই 12 সালের পরেও যেগুলো হয়েছে, যে কমিউনিটিগুলো এনলিস্টেড হয়েছে, তালিকাবদ্ধ হয়েছে, সেগুলোকে বাতিল করা হয়েছে। এবং এইটা হলো, এর সংখ্যা হচ্ছে 37টা কমিউনিটি, এগুলো বাতিল বলে ঘোষণা করা হয়েছে। তাহলে ওই 2010 সাল থেকে 2024 সাল পর্যন্ত মোট 114টা কমিউনিটি যাদের ওবিসি তালিকাভুক্ত করা হয়েছিল এবং তারা সার্টিফিকেট পেয়েছিল, সব বাতিল হয়ে গেল। এই 114টার মধ্যে যেগুলো বাতিল হলো, যে সম্প্রদায়গুলো বাতিল হলো, তার মধ্যে 114টার মধ্যে হচ্ছে 75টা মুসলিম কমিউনিটি। মানে মুসলিম হিসেবে রিজার্ভ হয়েছে বা ওবিসি তালিকাভুক্ত হয়েছে তা নয়, অনগ্রসরতার ভিত্তিতে তালিকাভুক্ত হয়েছে, কিন্তু সেই সম্প্রদায়গুলো আসলে মুসলমান সম্প্রদায়। তো সেরকম 75টা কমিউনিটি, আর হিন্দু কমিউনিটি হচ্ছে 39টা। তাহলে হিন্দু কমিউনিটি 39টা কমিউনিটিকে, যারা ওবিসি তালিকাভুক্ত হয়েছিলেন তারা বাতিল হলেন,
এবং তারা যে সার্টিফিকেট পেয়েছেন সেগুলো বাতিল হলো। আর 114টার মধ্যে যে 75টা মুসলমান কমিউনিটি তালিকাভুক্ত হয়েছিল এবং সার্টিফিকেট পেয়েছিলেন, ওবিসি সার্টিফিকেট পেয়েছিলেন, সেগুলো বাতিল হলো। এই ঘটনাটা ঘটেছে। আর যেটা বলেছে সেটা হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস অ্যাক্ট 2012, একটা অ্যাক্ট তৈরি হয়েছিল, তার নাম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস অ্যাক্ট 2012। এই আইন যেটা তৈরি হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে, এই আইনটার মধ্যে অনেকগুলো ত্রুটির কথা বলেছে জজ সাহেব, যে সেই আইনটা কনস্টিটিউশন মেনে হয়নি এবং এই যে ওবিসি সংরক্ষণ, এই ওবিসি সংরক্ষণের মূল ভিত্তিটা হচ্ছে ওই যে 1992 সালে যে মণ্ডল কমিশন নিয়ে যে রায়টা হয়েছিল, ইন্দিরা সাহানি বনাম ইউনিয়ন অফ ইন্ডিয়া, মানে মণ্ডল কমিশনের যে ফুল বেঞ্চ যে রায়টা দিয়েছিল তার ভিত্তিতে এগুলো পরে এই সমস্ত অ্যাক্টগুলো তৈরি হয়েছে। 1993 সালে ওয়েস্ট বেঙ্গলে একটা অ্যাক্ট তৈরি হয়েছিল, সেই অ্যাক্টটার নাম ছিল ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাস অ্যাক্ট 1993, এটা তৈরি হয়েছিল। এসবই কিন্তু ভিত্তি হচ্ছে ওই 92 সালের মণ্ডল কমিশনের ওই যে রায়টা, ইন্দিরা সাহানি বনাম ইউনিয়ন অফ ইন্ডিয়া, সেখানে যেটা বলা হয়েছিল তার ভিত্তিতে এই অ্যাক্টগুলো তৈরি হয়েছিল। এবং সেইটার ভিত্তিতে 2012 সালে মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করা অ্যাক্টের মধ্যে কিছু ডিফেক্ট, কিছু ত্রুটি আছে যেগুলো আইন মেনে হয়নি, কনস্টিটিউশন মেনে হয়নি। মানে কনস্টিটিউশনের ওই 16(4) ধারা বা 340 ধারা, যেটাতে এই ব্যাকওয়ার্ড কমিশন বসিয়ে ওবিসি রিজার্ভেশনের কথা বলা হয়েছিল, এইগুলো মোতাবেক হয়নি, এইটাই বলেছে এই রায়ের মধ্যে। এই রায়ের মধ্যে আরও বলেছে যে ওই যে এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি যেটা করা হয়েছে, এইটাকেও বলেছে যে এটাও আইন অনুযায়ী সঠিক হয়নি, এইটা বলেছে। আসলে এর মূল যে বক্তব্যটা বাতিল করার পক্ষে এসেছে সেটা হলো একটা কমিশন তৈরি করার কথা। সেই কমিশনটা থাকবে, সেটা কীভাবে কমিশনটা তৈরি হবে সেটাও বলা আছে, যে তার চেয়ারম্যান হবেন একজন প্রাক্তন বিচারপতি, আর তাতে কিছু এই কোন কোন বিষয়ে বিশেষজ্ঞ লোকজন থাকবেন, এই সবগুলো বলা আছে। তো বলা হয়েছে যে সেই কমিশন এই আর্থসামাজিক সমীক্ষা করবে, বিভিন্ন কমিউনিটি, বিভিন্ন সম্প্রদায় তারা বলবেন, তাদের অবস্থার কথা বলবেন, আবেদন করবেন, কমিশন সেইগুলো খতিয়ে দেখবেন। তাদের যে এক্সপার্টরা আছেন বা অন্যান্য বিভিন্ন রকম পদ্ধতি অবলম্বন করে সেটা নির্দিষ্ট করা আছে, সেইটা অনুযায়ী তারা খোঁজখবর নিয়ে যারা ব্যাকওয়ার্ড হবেন তাদের তালিকাভুক্ত করবেন। এবং এই মণ্ডল কমিশনে ব্যাকওয়ার্ড হিসেবে বিবেচিত হবেন যে কোনো ধর্মের লোক হতে পারে, মুসলমান হতে পারে, হিন্দু হতে পারে, খ্রিস্টান হতে পারে, বৌদ্ধ হতে পারে, যে কেউ হতে পারেন। তার ভিত্তি হবে সামাজিকভাবে অনগ্রসর কিনা সেই সম্প্রদায়, সেই গোষ্ঠী, শিক্ষাগতভাবে অনগ্রসর কিনা সেটা খতিয়ে দেখতে হবে। আর এর সাথে যেটা যুক্ত হয়েছে আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত, মানে পিছিয়ে পড়া কিনা। কারণ ওই যে ক্রিমিলিয়ারের ব্যাপারগুলো এসেছিল, কারণ ক্রিমিলিয়ারের লোকজনের মধ্যে আসবেন না, ফলে অর্থনৈতিক ভিত্তিটাও একটা ভিত্তি এই ওবিসি অন্তর্ভুক্ত হওয়ার ক্ষেত্রে।
এই তিনটের ভিত্তিতে বিচার করবেন। ফলে এখানে সেটা মুসলমান মানে এখন তারা মুসলমানদের মধ্যেও জোলা, সাই, ফকির, কসাই এরকম আছে। এই সব সম্প্রদায়গুলোর সম্পর্কে খোঁজখবর নিয়ে কমিশন রেকমেন্ড করবে। এটা করবার সময় কমিশন আরও একটা বিষয় খোঁজ নেবে, সেটা হচ্ছে এই সব সম্প্রদায়গুলোর যথোপযুক্ত প্রতিনিধিত্ব, উপস্থিতি শিক্ষাক্ষেত্রে, চাকরি ক্ষেত্রে আছে কিনা, এইটাও খোঁজ নেবেন। আসলে এইগুলো যে কমিউনিটি আবেদন করবেন তারাই তাদের সম্প্রদায় সম্পর্কে এইসব তথ্যগুলো জানাতে হবে, যেভাবে আবেদন যখন করতে হবে যে আমাদের এই কমিউনিটি এত লোক এই জেলাতে বসবাস করেন, এই অঞ্চলে বসবাস করেন, তার মধ্যে মোটামুটি এত মানুষ শিক্ষিত, এত মানুষ নিরক্ষর, এত মানুষ চাকরি করেন, সেই চাকরির মধ্যে এই ক্যাটাগরির চাকরি করেন, একটু উঁচু স্তরের বা নিচু স্তরের চাকরি করেন, ইত্যাদি ইত্যাদি, এবং তারা সামাজিকভাবে তাদের কোন নজরে দেখা হয়, এই সব নিয়ে তথ্যগুলো জানাবেন কমিউনিটি তারা আবেদনে। এইবারে কমিশন সেইটা তাদের জায়গা থেকে ভালো করে খতিয়ে দেখে সেইটা তাদের হিয়ারিং করবেন, তাদের ডেকে জিজ্ঞাসাবাদ করবেন। আবার এইটা করবার সময় হতে পারে অন্য কোনো কমিউনিটি বা ওই কমিউনিটির লোকও বলতে পারেন যে এই তথ্যগুলো ঠিক না, আসলে তথ্যগুলো এই তার পক্ষে বলতে পারেন, বিপক্ষেও বলতে পারেন। এইভাবে হিয়ারিং করে খোঁজখবর নিয়ে কমিশন রেকমেন্ড করবে, কমিশন সুপারিশ করবে সরকারকে, সেটা বিধানসভাতে পাস হবে, ইত্যাদি ইত্যাদি যে প্রসিডিওরটা আছে। অন্য প্রসিডিওরগুলো সব ঠিকই আছে, কিন্তু যেটা হয়েছে মূল ভিত্তি যে জায়গা, এই কমিশনের রিকমেন্ডেশন, এই জাজমেন্টে যেটা বলা হয়েছে যে সেইটা করা হয়নি, কমিশনকে ইগনোর করা হয়েছে, কমিশনকে এড়িয়ে এইগুলো করা হয়েছে। এইটা বেআইনি কাজ, যে কারণে এইগুলো বাতিল করা হয়েছে। এবং বুঝতে পারছেন যে এগুলো একেবারেই টেকনিক্যাল বিষয়, এটা একেবারেই টেকনিক্যাল বিষয়। জাজমেন্টে কিন্তু কোনো জায়গায় এই কথা বলেনি যে কমিউনিটিকে করা হয়েছে তার মধ্যে যথেষ্ট অগ্রসর অংশের সম্প্রদায়কে অন্তর্ভুক্ত করা হয়েছে, এরকম কিন্তু কিছু জাজমেন্ট বলেনি। মানে যেটা সবথেকে, আসলে তো কমিশন বলুন যাই বলুন, আইনটা তো হয়েছে অনগ্রসর যারা তাদের সুবিধা দেওয়ার জন্যে, তাদের সংরক্ষণ দেওয়ার জন্যে। ফলে সেই জায়গাতে টেকনিক্যাল সমস্যা হয়েছে, পদ্ধতি মেনে হয়নি, এগুলো হয়েছে। আমাদের দেশের যা পদ্ধতি আছে তাতে পদ্ধতি মানা উচিত, কিন্তু মূল যে বিষয় যে না, আসলে যারা অগ্রসর নন তাদের ওবিসির সুবিধা দেওয়া হয়েছে, এরকম কিন্তু হয়নি, এরকম কথা কিন্তু বিচারকরা বলেননি। ফলে মৌলিকভাবে কিন্তু খুব বেঠিক কিছু হয়েছে, যাদের পাওয়ার কথা না তারা পেয়ে গেছে, এরকম ব্যাপারটা কিন্তু ঘটেনি। কিন্তু আপনারা তো বোঝেন যে এই ক্ষেত্রে যারা করেছে তারা হিন্দুদের মধ্যে একটা অংশের মানুষ, মানে একটু অ্যাডভান্স লোকজন, ব্যতিক্রমও থাকতে পারে, কিন্তু মূলত অ্যাডভান্স লোকজন তারাই অভিযোগ করেছেন। অভিযোগ যার কাছে করেছেন যে বিচারকরা, তারাও সমাজের ওই একই অংশের মানুষ। এবং এইটা নিয়ে যখন সওয়াল জবাব হচ্ছে, গভর্নমেন্টের পক্ষে যিনি সওয়াল জবাব করছেন, সলিসিটর জেনারেল বা ইত্যাদি ইত্যাদি যারা থাকেন, গভর্নমেন্টের উকিল যারা, তারা ওই উচ্চ শ্রেণীর, হিন্দু ধর্মের উচ্চ শ্রেণীর লোকজন। আবার যে সমস্ত উকিলরা বিরোধীদের, মানে যারা অভিযোগ করেছেন তাদের যে উকিল, তারাও সেই একই সম্প্রদায়ের লোক। ফলে এই সব হচ্ছে ওই এক সম্প্রদায়ের লোক,
এবং মূলগতভাবে যারা এই এসসি এসটি সংরক্ষণ বলুন, ওবিসির সংরক্ষণ বলুন, তারা এইটার বিরুদ্ধে, তারা এটা চান না। ফলে যা হওয়ার তাই হয়। আমি এ কথাটা বলছি, এটা সাধারণ কথা, এইটাই ঘটে আসছে। খুঁতগুলো খুঁজে খুঁজে বার করা, এর যে মানে উল্টোটা ঠিক হয় না, যে লোকগুলো আসলে পেছনে পড়া সংরক্ষণ পাওয়ার কথা, ঠিক আছে কিছু পদ্ধতিগত ত্রুটি হয়েছে, তাহলে ওটা মানে জাজমেন্টটা এমন তো হতে পারতো যে পদ্ধতিগত ত্রুটি হয়েছে, তা ঠিক আছে এগুলো আমরা বহাল রাখছি, কিন্তু নির্দেশ দিতে পারতেন যে কমিশনকে এড়িয়ে যেটা করা হয়েছে, কমিশন সেগুলো পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখে নতুন করে রেকমেন্ড করুক। তাতে যদি দেখা যায় সব কমিউনিটিগুলো বেঁচে গেল, তাহলে বেঁচে গেল, যদি একটা দুটো বাদ পড়ে যায় সেটাকে বাদ দিয়ে দিতে পারতো, এরকম একটা জাজমেন্ট হলেও হতে পারত। কিন্তু সেটা যে এদেশে হয় না, এটা তো বুঝতে হবে। তাহলে বেঁচে গেল কারা? বেঁচে গেল আসলে মোট 66টা সম্প্রদায় বেঁচে গেছে। 66টা সম্প্রদায় বেঁচে গেছে, তার মধ্যে হিন্দু মুসলমান উভয়ই আছে। যাদের ওবিসি তালিকা ভুক্তি যেটা হয়েছে সেটা বাতিল হয়নি, তারা যে সার্টিফিকেট পেয়েছে সেটা বাতিল হয়নি, তারা সুযোগ সুবিধাগুলো পাবেন। এই যে 66টা সম্প্রদায়, এর মধ্যে হিন্দু হচ্ছে 54টা আর মুসলমান হচ্ছে 12টা, এইটা বেঁচে গেছে। এই তাহলে আমরা একটা মোটামুটি চিত্র পেয়ে গেলাম। এইবারে আমি একটুখানি বলি, সেটা হলো যে আপনি ধরে নিন আমাদের রাজ্যের লোকসংখ্যা 10 কোটি, মানে হিসেবের সুবিধার জন্যে আমি 10 কোটি একটা রাউন্ড ফিগার ধরলাম, একটু কম হতে পারে লোকসংখ্যা 10 কোটি। তাহলে এই 10 কোটির মধ্যে শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব মোটামুটি 3 কোটি, তাহলে বাকি রইল 7 কোটি। এই 7 কোটির মধ্যে মুসলমান হচ্ছে 3 কোটি, শিডিউল কাস্ট আর মুসলমান মোটামুটি একই, 3 কোটি। তাহলে 6 কোটি বাদ গেল, আর 4 কোটি লোক হচ্ছে হিন্দু, মুসলমান, উচ্চবর্ণ, নিম্নবর্ণ, ওবিসি সব মিলিয়ে, আর গোটা যা আছে তারা 4 কোটি। তা এইটা যদি হয় তাহলে দেখুন যে এই যে 114টা কমিউনিটি বাতিল হলো, মোট 114টা কমিউনিটি বাতিল হয়ে গেল। এই বাতিলের মধ্যে কিন্তু 77টা মুসলিম কমিউনিটি বাদ হয়ে গেল, আর হিন্দু কমিউনিটি বাদ হলো 37টা। একটা দুটো এদিক ওদিক হতে পারে এই ফিগার, কারণ আমি তো কোথাও ওই রকম কোনো তথ্য পাইনি। আমি তালিকা ধরে এই কমিউনিটিগুলো দেখলে বোঝা যায় কোনটা হিন্দু কমিউনিটি, কোনটা মুসলমান কমিউনিটি, সেইটা হিসেব করে আমি এটা বলছি। হয়তো 37টা না হয় 38টা হতে পারে বা 36টা হতে পারে। তাহলে বাতিল হয়েছে 77টা মুসলিম কমিউনিটি আর 37টা হিন্দু কমিউনিটি, আর বেঁচে গেছে যে 66টা, তার মধ্যে 12টা মুসলমান কমিউনিটি বেঁচে গেছে আর 54টা হিন্দু কমিউনিটি বেঁচে গেছে। এইটা হচ্ছে একটা ফিগার। আর জনসংখ্যার কথাটা আমি আপনাকে বললাম যে জনসংখ্যা কিন্তু যা, তাতে আমি কমিউনিটি মানে তার সাথে তো জনসংখ্যা মিলে যাবে হিসেব তা নয়। কোনো কমিউনিটি বড় হতে পারে, ছোট হতে পারে, এইসব আমি অত পুঙ্খানুপুঙ্খ হিসেবে যাচ্ছি না। তাহলে আমরা এটা যে দেখতে পাচ্ছি যে রায়টা হলো, সেটাতে কিন্তু মুসলমান কমিউনিটির লোকজনই বেশি বাদ পড়ে গেলেন। জাজমেন্টে ওই এ ক্যাটাগরি বি ক্যাটাগরি করার যে পদ্ধতিতে করেছেন এটাতেও বাতিল হয়ে গেছে। ওই 10% 7% ভাগাভাগি করেছিলেন সেটাও বাতিল হয়ে গেছে। এই সমস্ত বিষয়গুলো হয়ে গেছে।
এখন প্রশ্ন যেটা সেটা হলো যে এরকম একটা বিষয় ঘটলো কী করে, যেখানে মানে রায়টার কথা আমি বলছি, রায়টা পড়ে যেটা মনে হচ্ছে যে যে পদ্ধতিগুলো আছে একদম পরিষ্কার করে বলা আছে যে এই পদ্ধতিতে আপনাকে এগোতে হবে। ধরুন আমি যদি বলি এটা আপনার কনস্টিটিউশন, দেখতে পাচ্ছেন এটা কনস্টিটিউশন, এই কনস্টিটিউশনের 340 ধারায় যেটা বলেছে অ্যাপয়েন্টমেন্ট অফ এ কমিশন টু ইনভেস্টিগেট দি কন্ডিশন অফ ব্যাকওয়ার্ড ক্লাসেস। এই হেডিংটা দেখে বোঝা যাচ্ছে যে কমিশনটা বসবে এই কমিশনটা খুব গুরুত্বপূর্ণ। তাই এই রকম ক্ষেত্রে এই কমিশনের ব্যাপারটাকে এড়িয়ে এক্সিকিউটিভ অর্ডার বা সরাসরি গভর্নমেন্ট এটাতে হস্তক্ষেপ করে এইভাবে রিজার্ভেশনের ব্যাপারটা ওবিসিদের জন্য কেন করলেন? গভর্নমেন্ট কি জানতেন না যে এগুলো পদ্ধতি ঠিকমতো হচ্ছে না? এইসব প্রশ্নগুলো আসবে। এবং আমার যেটা মনে হয়, ধরুন আজকের মুহূর্তে আমি বলছি এই যে বাতিল হয়ে গেল, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আমরা সুপ্রিম কোর্টে যাব। তো মমতা বন্দ্যোপাধ্যায়ের 2 বছর 2.5 বছর এখানে মেয়াদকাল আছে, তারপর আবার ইলেকশন, হারবেন কি জিতবেন সেটা হলো পরের ব্যাপার। তো এখন এইটা নিয়ে সুপ্রিম কোর্টে যাওয়া মানে আমার এইগুলো দেখে মনে হচ্ছে যে পদ্ধতিগত ত্রুটি যেটা বলেছে, এই পদ্ধতিগত ত্রুটি কিছু হয়েছে, আমার অন্তত জাজমেন্ট পড়ে যেটুকু মনে হয়েছে। এখন সুপ্রিম কোর্টে এটা কবে মীমাংসা হবে তার ঠিক নেই। এইটা হতে হতে এমন একটা গভর্নমেন্ট যদি এখানে এসে যান, ধরুন বিজেপি গভর্নমেন্ট এসে গেল, বিজেপি গভর্নমেন্ট এসে গেলে মুসলিম ওবিসি যারা তাদের কপালে কি হতে পারে সেটা নিয়ে আমার মনে হয় খুব বিস্তারিত আলোচনার দরকার নেই। সেটা আমাদের প্রধানমন্ত্রীর, বিজেপি পার্টি থেকে এখন প্রধানমন্ত্রী, তার কথাতে আমরা বুঝতে পারি। তো সুপ্রিম কোর্টে গিয়ে কালক্ষেপ না করে উকিল, এক্সপার্ট উকিল যারা, তাদের দিয়ে এটা দেখে যদি সত্যি সত্যি ত্রুটি হয়ে থাকে, ত্রুটি তো হতেই পারে, হতে পারে না এরকম নয়, ত্রুটি হতে পারে, তো ত্রুটি যদি সত্যি সত্যি বোঝা যায় যে এই ত্রুটিগুলো হয়েছে, তা সেইটা দ্রুত কমিশনকে দিয়ে এইসব কমিউনিটিগুলোর যেখানে যেখানে ত্রুটি হয়েছে সেগুলো হিয়ারিং করে সেইগুলো ঠিকঠাক করে নেওয়া, এইটা ঠিক ছিল না যে আমি 2 বছর আছি, 2 বছরের মধ্যে আমি এই কাজটা কমপ্লিট করে ফেলি, যাতে সত্যি সত্যি মুসলমানরা ব্যাকওয়ার্ড, তারা যাতে সাফারিংটা তাদের না হয়। ফলে সুপ্রিম কোর্টে কালক্ষেপ করার আর কোনো প্রয়োজন নেই, এটা করতে পারতেন। মানে এখনও আমার মনে হয় এটা করা উচিত যদি তিনি এটা ভাবেন। কিন্তু আমার ধারণা আসলে এগুলো ইন্টেনশনালি হয়তো তৃণমূল গভর্নমেন্ট এটা করেছে, যে ঠিক আছে আমরা করে দিলাম, মুসলমানদের খুশি করলাম, আমরা যে কদিন আছি তারপর এটা আটকে যাবে, যা হবে হবে, আমি তো তখন থাকবো না। ফলে এইসব ত্রুটি বিচ্যুতিগুলো রেখেছে। আমরা বিভিন্ন অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রেও দেখেছি, তাই প্রত্যেকটা কেস একই রকমভাবে এগিয়ে গেছে, আটকে গেছে, ইত্যাদি ইত্যাদি। আর আমি সাধারণভাবে জনসাধারণের উদ্দেশ্যে বা আমাদের যারা শ্রোতা দর্শক আমাদের এই ভিডিওর, তাদের উদ্দেশ্যে কতগুলো কথা বলি। এটা হচ্ছে আইনের বাইরের কথা। আইনের বাইরের কথা বলতে মানে এই যে কেসটার কথা, ক্যালকাটা হাইকোর্টে কেসের বাইরের কথা। এই যে মুসলিম, মানে এই যে ওবিসি সংরক্ষণের তো একটা ইতিহাস আছে। এই ইতিহাস একটা সময়ে আম্বেদকর যখন কনস্টিটিউশন তৈরি করেছিলেন তখনই কিন্তু ওবিসি কমিউনিটির সংরক্ষণ করার কথা বলেছিলেন, কিন্তু সেই সংরক্ষণ তখন করা সম্ভব হয়নি, কারণ একটা বিরোধিতা
কনজারভেটিভ হিন্দুদের পক্ষ, উচ্চবর্ণের হিন্দুদের পক্ষ থেকে একটা বিরোধিতা হয়। বিরোধিতা হওয়ার জন্যে এই ওবিসি রিজার্ভেশনটা করা সম্ভব হয়নি। তিনি করতে না পারলেও বাবা সাহেব ডক্টর আম্বেদকর কনস্টিটিউশনে ওই 340 ধারাটা তৈরি করেছিলেন, যে এক্ষুনি করা সম্ভব হলো না, কিন্তু ভবিষ্যতে যাতে এইটা হয়, যে কারণে ওই 340 ধারা এবং সেই 340 ধারার অনুযায়ী কাকা কালেলকার কমিশন একটা হয়েছিল মনে হয় 50-এর দশকে। কিন্তু সেই কমিশনের যে রেকমেন্ডেশন সেই সময়ের গভর্নমেন্ট, কংগ্রেস গভর্নমেন্ট, সেটা কার্যকরী করেনি বা বাতিল করে দিয়েছিল। পরবর্তীকালে মণ্ডল কমিশন বসে। মণ্ডল কমিশন আরও অনেক বিস্তারিতভাবে সমীক্ষাটা করে এবং তারা সুপারিশ করে ওবিসি সংরক্ষণের জন্য, সেটাও কিন্তু কংগ্রেস কার্যকরী করেনি। এখন এই যে কংগ্রেস কমিশন বসাচ্ছে, আবার সুপারিশটা কংগ্রেস কার্যকরী করছে না কেন? এই জায়গাটা শুধু কংগ্রেসকে এক কথায়, কংগ্রেসকে বিরোধীরা যেভাবে বলে দেয়, কংগ্রেসের সমালোচনা করে, কিন্তু আমি বলছি যারা ভাবতে চান, বুঝতে চান, তাদের এক কথায় এভাবে বাতিল করলে হবে না। আসলে গভর্নমেন্ট চাইছে যে এটা হোক, আবার ওই পার্টির মধ্যে, পার্টির লোকও তো এই সমাজ থেকে এসেছে, পার্টির মধ্যে একটা অংশের এই প্রশ্নে আপত্তিও আছে, তারা এটা করতে দিতে চান না। এই কন্ট্রাডিকশনটা, এই দ্বন্দ্ব, এই সংগ্রাম আজও আছে। সেটা আগে কংগ্রেসের মধ্যে ছিল, এইবারে অনেকে কংগ্রেস থেকে বেরিয়ে গিয়ে আরও কনজারভেটিভ, আরও ডানপন্থী সংগঠন তৈরি হয়ে গেছে, সেখানে গিয়ে ভিড়ে গেছেন তারা। ফলে কংগ্রেস হয়তো কনজারভেটিভ লোকজন কিছু কাটছাট হয়েছে এবং সেইগুলোকে জমা হয়েছে গিয়ে বিজেপিতে। আর বুঝতে পারছেন আপনারা যে এই গভর্নমেন্ট, মানে বিজেপি দল এবং তাদের সরকার, রাজ্য সরকার, কেন্দ্র সরকার যাই বলুন, তারা বল্লভভাই প্যাটেলের সবথেকে উঁচু মূর্তি করছেন, কিন্তু কংগ্রেস লিডার। আসলে এই যে কংগ্রেসের মধ্যে কনজারভেটিভ অংশ, রক্ষণশীল অংশ যেটা ছিল, তাদের সমর্থক হচ্ছে এই বিজেপি দল। বোঝা যাচ্ছে, যে কারণে তারা বল্লভভাই প্যাটেলকে সামনে নিয়ে আসছেন। আর এই কংগ্রেসের মধ্যে এই যে কনজারভেটিভরা, আগে তো কংগ্রেসই ছিল, অন্য কোনো দল ছিল না, ক্ষমতার স্বাদ সবাই পেতে চায়, ফলে অনেক ক্ষেত্রে দ্বিমত থাকলেও কংগ্রেসের মধ্যেই থাকতেন। ফলে এখন কংগ্রেসের মধ্যকার অনেকেই গিয়ে যখন আলাদা প্ল্যাটফর্ম পেয়ে গেছেন, যে প্ল্যাটফর্ম যথেষ্ট শক্তিশালী, বরং সবথেকে বেশি শক্তিশালী এখন সেই যে বিজেপি প্ল্যাটফর্ম, সেখানে চলে গেছেন। ফলে তারা সেইখান থেকে আজকে এই মণ্ডল কমিশন তার বিরোধিতা করছেন। আর কংগ্রেসের মধ্যে যারা প্রোগ্রেসিভ অংশ, তারা একটু চাপমুক্ত হয়েছে, তুলনামূলকভাবে চাপমুক্ত হয়েছে, যে কারণে সামাজিক ন্যায়ের কথা বলতে পারছেন রাহুল গান্ধী, যেটা এতটা সহজ নেহেরু, মানে জওহরলাল নেহেরু, ইন্দিরা গান্ধী তাদের সময় সম্ভব ছিল না। তাদের সময় চাপটা অনেক বেশি ছিল বলে মনে হয়। আমরা আরও একটু পিছিয়ে যদি যাই, আপনারা একটা বই দেখছেন, এই বইটার কাভারটা নেই, ফলে বুঝতে পারবেন না, কিন্তু এই জায়গাতে লেখা আছে, দেখুন তো, পড়া যায়। এইটে বাবা সাহেব ডক্টর আম্বেদকর রাইটিং অ্যান্ড স্পিচেস ভলিউম 2। উপরের কাভারটা ওরকম না থাকলেও আপনি একটুখানি মধ্যে গেলে দেখতে পাবেন। এই যে এটা বোধহয় পড়তে পারছেন আপনারা, দেখুন তো, এইটা পড়তে পারছেন। আমরা এইখানটায় যদি একটুখানি দেখি, আমি একটু রিজার্ভেশনের সম্পর্কে বলছি, এটা সাধারণ একটা নৈতিকতা গড়ে তোলার প্রশ্ন, আইনের প্রশ্ন নয়, এটা নীতিগত প্রশ্নটা নিয়ে আলোচনা করার জন্যে। এই বইয়ের 414 পাতায় বলছে, আমি একটুখানি পড়ে শোনাই। মানে
ব্রিটিশ আমলে 1813 সাল ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে তারা যখন ইন্ডিয়ানদের নেটিভদের ইংরেজি শিক্ষায় শিক্ষিত করবেন, তখন তারা একটা রিজার্ভেশনের ব্যবস্থা করেছিল। রিজার্ভেশনের ইতিহাসটা দেখুন কোন জায়গা থেকে, তারা রিজার্ভেশনের ব্যবস্থা করেছিল। সবার জন্য সেই শিক্ষাটা কিন্তু তারা চালু করেনি। তো সেটা হচ্ছে সেই সময় তারা যে কাকে কোন কমিউনিটি করবে এইটা নিয়ে একটা সমীক্ষা করেছিল। তার একটা রিপোর্ট, একটা লাইন পড়ে শোনা, এটা 414 পাতা, ইংরেজিতে বইটা মহারাষ্ট্র গভর্নমেন্ট বের করেছে। সেটা হচ্ছে, বাট দি ব্রাহ্মণ অ্যান্ড দিস হাই কাস্টস আর ফর দি মোস্ট পার্ট অফ দ্য কান্ট্রি রিসেন্টলি পুয়ার, সাংঘাতিকভাবে গরিব। And in many parts of the country, the term Brahmin is synonymous. The term Brahmin is synonymous with beggar. বলছে যে ব্রাহ্মণ এবং উচ্চবর্ণ দেশের সাংঘাতিকভাবে গরিব, এবং দেশের অধিকাংশ অঞ্চলে ব্রাহ্মণ আর ভিক্ষুক শব্দ দুটো সমার্থক। এইটা 1813 সালের অবস্থা। এইটাতে এই সমীক্ষাটা করেছিল ব্রিটিশ মিউজিয়াম থেকে, লাইব্রেরি থেকে, এটা সেই রিপোর্টটা তুলে দিয়েছেন আম্বেদকর। এই ব্রাহ্মণ কমিউনিটিকে এবং এই হাই কাস্টকে 1813 সালে শিক্ষার জন্যে ইংরেজরা সংরক্ষণ দেয়। এই হচ্ছে সংরক্ষণের শুরু, প্রশাসনিক সংরক্ষণের শুরু। এইটা একটা জায়গা। তারপরে আপনি এই বইয়েরই যদি 422 পাতায় যান, তাহলে দেখবেন যে 1882 সালে হান্টার কমিশন রিপোর্ট দিচ্ছে। ইংরেজরা কমিশন বসিয়েছিল, হান্টার কমিশন, কী জন্যে? মুসলমানদের অবস্থা খতিয়ে দেখার জন্যে। মুসলমানদের অবস্থা খতিয়ে দেখার জন্যে হান্টার কমিশনও বসেছিল, সাচার কমিটিও বসেছিল, রঙ্গনাথ মিশ্র কমিশনও বসেছিল। এসব হয়েছে, এটা একেবারে নতুন তা না। তাই এটা হচ্ছে 1882 সাল। সেই 1882 সালে আপনারা দেখেন, এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন, এই যে এখানে 17টা রেকমেন্ডেশন করেছিল। 17টা কাদের জন্যে? মুসলমানদের জন্যে, তাদের উন্নতির জন্যে 17টা রেকমেন্ডেশন হান্টার কমিশন করেছিল, যেটা ভারত সরকার, তখনকার ইংরেজ সরকার গ্রহণ করেছিল। মানে ধর্মের ভিত্তিতে হয় না এরকম বিষয়টা আমাদের দেশের উদাহরণ আছে। 1920 সালে খ্রিস্টানদের জন্য করেছিল ইংরেজরা, 1920 সালে। ফলে এসবগুলো আছে। তারপরে দেখুন, বাবা সাহেব ডক্টর আম্বেদকর ড্রাফটিং কমিটি, মানে কনস্টিটিউশন ড্রাফটিং কমিটির চেয়ারম্যান নিযুক্ত হয়েছিলেন। ওই কমিটি যে ড্রাফট তৈরি করেছিল, কনস্টিটিউশনের যে ড্রাফট তৈরি হয়েছিল, যেটা গণপরিষদে প্লেস হয়েছিল। ড্রাফটিং কমিটি একটা কনস্টিটিউশন তৈরি করেছিলেন, সেই কনস্টিটিউশনটা গণপরিষদে পেশ হয়। তারপরে তার ধারা ধরে ধরে আলাপ আলোচনা করে সেটা গৃহীত হয়, রিজেক্ট হয়, যা হয়েছে হয়েছে, বা তার কিছু মডিফিকেশন হয়, ইত্যাদি ইত্যাদি হয়। সেই যে ড্রাফট কমিটি, ড্রাফট কনস্টিটিউশন, যেটা আম্বেদকরের নেতৃত্বে যেটা তৈরি হয়েছিল, যেটা গণপরিষদে প্লেস হয়েছিল, তার কিন্তু 10-এর 3 ধারায় চাকরিতে সংরক্ষণের কথা বলা হয়েছিল। 10-এর 3 ধারায়। এই ধারাগুলো এখন নাম্বার কিছু পাল্টে গেছে, কিন্তু সেই ড্রাফটটাতে কিন্তু 10-এর 3 ধারায় ছিল।
আমি ওইখান থেকে একটুখানি আপনাদের পড়ে শোনাই। এটা আমি এই বই আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আছে আর্টিকেলটা, কিন্তু এটা ওই আম্বেদকরের বই ধরেই এটা লেখা, আম্বেদকরের বিভিন্ন লেখা ধরেই এটা লেখা। আমি একটু পড়ে শোনাই। ডক্টর আম্বেদকরের নেতৃত্বে সংবিধানের খসড়া প্রণয়নকারী কমিটি চাকরিতে সংরক্ষণের এই বিষয়টি মূল খসড়া সংবিধানের 10(3) ধারায় অন্তর্ভুক্ত করেছিলেন। অনগ্রসর শ্রেণীকে তারা ইংরেজিতে লিখেছিলেন ব্যাকওয়ার্ড ক্লাস অফ সিটিজেন বা ব্যাকওয়ার্ড কমিউনিটি। সংবিধানের ধারা নিয়ে গণপরিষদে বিতর্কে বা আলোচনায় সাংসদ টি কৃষ্ণমাচারী ব্যাকওয়ার্ড কমিউনিটি বলতে কী বোঝানো হয়েছে তা জানতে চান। জবাবে ডক্টর আম্বেদকর বলেন, ব্যাকওয়ার্ড কমিউনিটি হলো এমন কমিউনিটি গভর্নমেন্টের মতে যারা ব্যাকওয়ার্ড হলো তারাই গভর্নমেন্টের মতে যারা ব্যাকওয়ার্ড। এই গভর্নমেন্টের মতটা জানার জন্য কিন্তু ওই কমিশনগুলো তৈরি হবে, যারা সমীক্ষা করে দেখে সরকারকে বলবে। কমিশনের গুরুত্বটা কিন্তু এই জায়গাতে, গভর্নমেন্ট তো আর এমনি বলে দিতে পারবে না। কমিশনের এক্সপার্টদের নিয়ে তৈরি কমিশন যাকে বলবে তারাই হচ্ছে ব্যাকওয়ার্ড। স্টেট সেইটাকে বলবে ব্যাকওয়ার্ড। কমিউনিটি বা সম্প্রদায় হতে পারে বর্ণগত, এটাও ওই গণপরিষদের ডিবেটে বলছেন আম্বেদকর। কমিউনিটি বা সম্প্রদায় হতে পারে বর্ণগত সম্প্রদায়, হতে পারে ভাষাগত সম্প্রদায়, বা হতে পারে ধর্মীয় সম্প্রদায়। ফলে ধর্মীয় সম্প্রদায়ের কমিউনিটিগুলোকে রিজার্ভেশন দেওয়ার ক্ষেত্রে অসুবিধা আছে এরকম কিন্তু নয়। এটা কিন্তু গণপরিষদে ডিবেটের সময় এই প্রশ্নগুলো আলোচিত হয়েছে। যে কোনো সম্প্রদায়ের মানুষ যদি শিক্ষায় জাতীয় গড় থেকে পিছিয়ে থাকেন বা চাকরিতে সংখ্যার অনুপাতে যদি কোনো বর্ণ, ভাষা বা ধর্মীয় সম্প্রদায়ের প্রতিনিধিত্ব কম থাকে, ওই যে 16(4) যেটা বলছেন, তাদের প্রতিনিধিত্ব কত চাকরিতে, বা 15(4) শিক্ষাক্ষেত্রে তাদের প্রতিনিধিত্ব কত, সংবিধানের ফান্ডামেন্টাল চ্যাপ্টারে এগুলো আছে, তাহলে তাদের নির্দিষ্ট করে সংরক্ষণের ব্যবস্থা করতে সাংবিধানিক বাধা নেই। এগুলো হয়েছে, এবং এইসবের ভিত্তিতে ড্রাফট কনস্টিটিউশন যেটা হয়েছিল সেইটাতে আপনারা ধারাটা একটু মনে রাখুন, সেইটাতে 292 ধারা, 294 ধারা এবং 296 ধারা তৈরি হয়েছিল। এই তিনটে ধারার 292 এবং 294 তো ছিল রাজনৈতিক সংরক্ষণের ব্যবস্থা, বিধানসভাতে এবং লোকসভাতে 292, 294। আর 296 ধারাতে বলা হয়েছিল সংখ্যালঘুদের। সেই সময় কিন্তু কনস্টিটিউশনে, ড্রাফট কনস্টিটিউশন বলেছিল সংখ্যালঘুদের চাকরিতে সংরক্ষণ ব্যবস্থার নির্দেশ দেওয়া হয়েছিল। এই যে সংখ্যালঘু বলতে SC/STদেরও সংখ্যালঘু বলা হয়েছিল, খ্রিস্টান, মুসলমান, অ্যাংলো ইন্ডিয়ান, এদের সব সংখ্যালঘু বলা হয়েছিল এবং তাদের সংরক্ষণের কথা বলা হয়েছিল। এবং এই সংরক্ষণ গণপরিষদের আলোচনায় পাশ হয়ে যায়। এই সংখ্যালঘুদের সংরক্ষণের ব্যাপারটা পাশ হয়ে যায়। পাশ হয়ে যাওয়ার পর, ইতিহাস হলো, পাশ হয়ে যাওয়ার পর নেতাদের, কোনো কনজারভেটিভ নেতাদের মাথায় আসে, আর এটা কি হলো, এ তো মুসলমানরাও সংরক্ষণ পেয়ে গেলেন। এবং তখনই তারা এইটার বিরুদ্ধে ওই গণপরিষদে প্রশ্ন তোলেন, এবং এটা যখন প্রশ্ন তোলেন তার আগে কিন্তু পাশ হয়ে গেছে। তখন আম্বেদকর ডিবেটে বললেন যে গণপরিষদে যেটা পাশ হয়ে যায়, নিয়ম হলো পাশ হয়ে যাওয়া বিষয় নিয়ে আর নতুন করে আলোচনা ওপেন করা যায় না। এখন এইটা যখন হলো তখন সমস্যা হয়ে গেল। তখন বিষয়টা মাইনরিটি কমিটিতে পাঠানো হয়,
এবং মাইনরিটি কমিউনিটিতে পাঠিয়ে সেখানে অন্য একটা সিদ্ধান্ত নেওয়া হয়। তাতে বলা হয় খ্রিস্টান এবং মুসলমানদের সংখ্যালঘু বলা হবে না। সংখ্যালঘু বলা হবে না মানে সংখ্যালঘুদের রিজার্ভেশন পাস হয়ে গেছে। এইবারে সংখ্যালঘু কমিটিতে গণপরিষদের সংখ্যালঘুদের রিজার্ভেশন পাস হয়ে গেছে। এবার সংখ্যালঘু কমিটিতে পাঠিয়ে ঘুরপথে ডিসিশন নিয়ে হচ্ছে যে সংখ্যালঘু করা, সেইটাকে সিদ্ধান্ত পাল্টে দিয়ে বলা হলো খ্রিস্টান এবং মুসলমানরা সংখ্যালঘু তালিকার মধ্যে পড়বেন না। বুঝতে পারছেন? কনস্পিরেসিটা শুরু হয়েছে কিন্তু সেই আমল থেকে। পরবর্তীকালে নেহেরুর সময়ও এরকম দুটো লবি তৈরি হয়ে গেছিল। ওই বল্লভভাই প্যাটেলের নেতৃত্বে একটা লবি, তাতে ওই কেসি মানে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বিধান রায়, এরা সব ছিলেন। আর আপনারা জানেন সেই সময়ে আরএসএসকেও ব্যান করেছিল, কিন্তু আলটিমেটলি সব তার নেতাদের অ্যারেস্ট করতে পারেনি, স্বরাষ্ট্রমন্ত্রী করতে দেননি। দিল্লির দাঙ্গার সময়ও জানেন যে নেহেরু এবং গান্ধী যেটা চাইছিলেন সেটা করতে পারছেন না। এটা কংগ্রেসের মধ্যে যে একটু অগ্রসর, একটু কনজারভেটিভ মানুষের যে দ্বন্দ্ব, এইটা বরাবরই ছিল। এবং এই কনজারভেটিভদেরই এখন নতুন প্ল্যাটফর্ম হয়ে গেছে এই বিজেপি। ফলে এইসব বিষয়গুলো আজকে ঘটে গেছে। এই পরিপ্রেক্ষিতে আজকে আমাদের এই সংখ্যালঘুদের যে রিজার্ভেশনের যে প্রশ্ন, এই ওবিসি রিজার্ভেশনের যে প্রশ্ন, যেটা ক্যালকাটা হাইকোর্ট রায় দিয়েছে, এটাকে আপনাকে বুঝতে হবে। তবে আমার মনে হয় যে এটা একটা গভীর ষড়যন্ত্র, যেটা ইন্টেনশনালি ইন্দিরা মানে মমতার সরকার কমিশনকে এড়িয়ে এগুলো করেছেন। এগুলো অন্তত এই জাজমেন্ট পড়ে যেটা মনে হচ্ছে যে এটা ঠিক করেননি। সুপ্রিম কোর্ট এখন যদি যান, সুপ্রিম কোর্টে কী রায় দেবেন সেটা দেখার, কিন্তু এই সমস্যাগুলো হয়তো তৈরি হয়েছে। তবে সামগ্রিকভাবে আমি এটা বলতে পারি যে কোনো অগ্রসর মানুষকে ওবিসি তালিকায় আনা হয়েছে এরকম অভিযোগ নেই। এখানে মানে সরকারের পক্ষে যে উকিল, তারাও ঠিকমতো আর্গুমেন্ট করেছেন এরকম নয়। তারা ওই সাচার কমিটির কথা বলেছেন, তারা রঙ্গনাথ মিশ্র কমিশনের কথা বলেছেন, কিন্তু আমরা তো জানি যে মণ্ডল কমিশনের ক্ষেত্রে সেইগুলো আসলে ওই কমিশনের রিপোর্ট এখানে কার্যকরী হবে না। কিন্তু একটা সাধারণভাবে ওই দুটো কমিটির যে রিপোর্ট, সেটা থেকে আমরা বুঝতে পারি যে গোটা মুসলমান সম্প্রদায় পশ্চিমবঙ্গের কিন্তু অনগ্রসর। ফলে 98-99% মুসলমানরাই যে আসলে ওবিসির মধ্যে ঢুকে যেতে পারেন নীতিগতভাবে, এইটার মধ্যে কোনো ভুল নেই। ফলে এটা হয়েছে। তো এই অবস্থাতে এখন আমাদের কিছুটা অপেক্ষা করতে হবে, আর এই বিষয়টা নিয়ে একটা সচেতনতা তৈরি করতে হবে। আর আমি হিন্দু ভাইদের বলি যে আপনারা প্রথম থেকে, আমি কিছু ইতিহাসের কথা বললাম, যে আপনারা দেখেছেন আম্বেদকর কিন্তু প্রথম থেকেই তাদের রিজার্ভেশনের কথা বলেছিলেন এবং তিনি গোটা মুসলমান সম্প্রদায়ের কথাই বলেছিলেন। আর পশ্চিমবঙ্গের মুসলমানদের অবস্থা তো আরও খারাপ। ফলে মণ্ডল কমিশনের আওতাভুক্ত মুসলমানরা যাতে হন, বা হিন্দুদের মধ্যে আরও 2-4টে কমিউনিটি যারা এখন অবধি মণ্ডল কমিশনের আওতাভুক্ত হননি, সেটা দেখার। আর যদি কাস্ট সেন্সাসটা হয়, যদিও সেই কাস্ট সেন্সাস আপনারা দেখতে পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কাস্ট সেন্সাসের পক্ষে নয়, যেটা কংগ্রেস কাস্ট সেন্সাসের কথা বলছেন, সিপিএমও বলছেন। ফলে এইসব জায়গা থেকেই প্রশ্নটা আসে যে তারা মানে এই গভর্নমেন্ট, মমতার গভর্নমেন্ট ইন্টেনশনালি এই ত্রুটি বিচ্যুতিগুলো করেছে কিনা। আর বিজেপি যেটা করছে সেটা কিন্তু অত্যন্ত অন্যায়। পিছিয়ে পড়া মানুষের যে সুবিধাটুকু পাওয়া দরকার সেটুকু কেড়ে নেওয়ার জন্যই তারা বলছেন।
এখানে হিন্দু মুসলমান প্রশ্নটা আনা একেবারেই উচিত নয়। এবং তাদের ঘটনাক্রমে মুসলমান তারা, কিন্তু শুধু মুসলমানদের অভিযোগভুক্ত করা হয়েছে তা তো নয়, অন্যান্যদেরও, হিন্দুদেরও করা হয়েছে। আসলে অনগ্রসর তার ভিত্তিতেই করা হয়েছে। এটা করার দরকার ছিল যে পদ্ধতি মেনে, সেটা যদি কোনো ত্রুটি থেকে থাকে সেটা পদ্ধতিগত ত্রুটি, কিন্তু আসলে যাদের প্রাপ্য এই সংরক্ষণ তারাই এটা পেয়েছেন। আমরা আজকের এই ভিডিওতে এই কথাটুকুই শুধু আপনাদের বলতে পারি। আপনাদের নমস্কার, ধন্যবাদ।